হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এবং বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি সামনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নের ডিটেলসে আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করা হবে এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর সেই উত্তরগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করে দেওয়া হবে, যাতে সেইগুলো থেকে যে কোনো প্রশ্নের উত্তর আপনারা সহজে করে আসতে পারেন। তার জন্য তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে এই ভিডিওর মাধ্যমে ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের প্রাচীন ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথম আমরা দেখে নেব, অর্থাৎ এই ইন্ডিয়ান হিস্ট্রি জিকের ক্লাসগুলিতে আমরা কিন্তু পুরো বিষয়টাকে তিন ভাগে ভাগ করব, যেখানে প্রথমে আমরা প্রাচীন ইতিহাসটাকে কমপ্লিট করব, অর্থাৎ ভারতের প্রাচীন ইতিহাসটাকে কমপ্লিট করব, তারপর ভারতের মধ্যযুগীয় ইতিহাসটাকে কমপ্লিট করব এবং তারপর আধুনিক ইতিহাসটাকে কমপ্লিট করে, এবং এই যে পুরো বিষয়টা থাকবে সেটা কিন্তু বেশ কয়েকটা পার্টে কিন্তু কমপ্লিট করা হবে। আর প্রত্যেকটা পার্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পার্টেই কিন্তু যে সমস্ত প্রশ্নগুলি তুলে ধরা হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন এর আগে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলো আমি প্রত্যেকটা পার্টেই আপনাদের কাছে তুলে ধরবো। আর এই সমস্ত ক্লাসগুলি করার জন্য এবং প্রত্যেকটা ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এবং যারা যারা পুরো ইন্ডিয়ান হিস্ট্রি সিজনটা কমপ্লিট করবে তাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ান হিস্ট্রি টপিকটা। তো চলুন সবার প্রথমে দেখে নেব প্রাচীন ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। অর্থাৎ প্রাচীন ইতিহাসের প্রথম হচ্ছে সেটা হচ্ছে সিন্ধু উপত্যকা সভ্যতা, যেটি প্রায় 3300 থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। আর এই সিন্ধু উপত্যকা সভ্যতা হলো পৃথিবীর প্রাচীনতম নগর সভ্যতাগুলির মধ্যে অন্যতম, যা হরপ্পা মহেঞ্জোদারোর মতন সুপরিকল্পিত নগরীর জন্য খুবই পরিচিত ছিল। এবং এই সিন্ধু উপত্যকা সভ্যতা কৃষি নির্ভর ও শিল্প বাণিজ্যে কিন্তু উন্নতও ছিল। এর পরবর্তী হচ্ছে বৈদিক যুগ, যেটি 1900 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ছিল, যেখানে ইন্দো আর্যদের আগমন ঘটে এই বৈদিক যুগে এবং এই বৈদিক যুগের সূচনা হয় এবং এই বৈদিক যুগে বৈদিক ধর্ম ও সংস্কৃতির প্রবর্তনের মধ্য দিয়ে কিন্তু চিহ্নিত হয়। এছাড়াও এই বৈদিক যুগেই কিন্তু বেদের রচনা হয় এবং বেদ রচনা সময়ের প্রধান সাংস্কৃতিক কীর্তি ছিল, যা সংস্কৃত ভাষায় কিন্তু রচিত হয়েছিল। এর পরবর্তী হচ্ছে দ্বিতীয় নগরায়ন ও মহাজনপদ, যা প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, যেখানে গঙ্গা অববাহিকায় নতুন শহর ও রাজ্যের বিকাশ ঘটে এবং এই রাজ্যগুলিকে বেশ কিছু মহাজন পদে কিন্তু ভাগ করা হয়েছিল। এবং এই দ্বিতীয় নগরায়ন ও মহাজন পদ এই টাইমটাতেই লৌহ প্রযুক্তির ব্যবহার কিন্তু শুরু হয় এবং বৌদ্ধ জৈন ধর্মের উত্থান হয়। এবং এর পরবর্তীতে হচ্ছে মৌর্য সাম্রাজ্য, যা আনুমানিক সময়কাল হচ্ছে 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল মৌর্য সাম্রাজ্য এবং এটি ছিল তৎকালীন ভারতবর্ষের প্রথম বৃহৎ সাম্রাজ্য, যা অশোকের শাসনকালে বিস্তার লাভ করেছিল এবং বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য কিন্তু যেটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। এছাড়াও গুপ্ত সাম্রাজ্য, যেটির আনুমানিক সময়কাল হচ্ছে 320 থেকে 550 খ্রিস্টাব্দ, এবং এই গুপ্ত সাম্রাজ্যের মধ্যে বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্যের অভূতপূর্ব উন্নতির জন্য কিন্তু খুবই পরিচিত ছিল এই গুপ্ত সাম্রাজ্য এবং এই গুপ্ত সাম্রাজ্যকে ভারতের স্বর্ণযুগ কিন্তু বলা হয়। এর পরবর্তীতে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি আমাদের জানতে হবে, যেখানে সাহিত্যের মধ্যে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থ এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, পোড়ামাটি জিনিসপত্র, সিন্ধু সভ্যতা ধ্বংসাবশেষ, এই সমস্ত উপাদানগুলি হচ্ছে ভারতের প্রাচীন ইতিহাসের উপাদান, যেগুলি থেকে আমরা ভারতের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো এই কটা পয়েন্টস আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এবার চলুন আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি, যেখানে প্রথম প্রশ্ন হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তো সিন্ধু সভ্যতার প্রধান বন্দর হচ্ছে লোথার
অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর, যেখানে আধুনিক গুজরাটে অবস্থিত লোথালে বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড বা পোতাশ্রয় ছিল, যা শহরটিকে সবরমতী নদীর একটি প্রাচীন প্রবাহের সাথে সংযুক্ত করেছিল এবং এটি সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রে কিন্তু পরিণত হয়েছিল। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোন স্থানে পাওয়া গিয়েছে? যদি উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছে অপশন ডি কালীবঙ্গানে, যেখানে বৃহৎ স্নানাগারটি প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম বিখ্যাত স্থাপত্য, যা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে আবিষ্কৃত হয়েছে এবং এটি ধর্মীয় বা আনুষ্ঠানিক স্নানের জন্য ব্যবহৃত হতো বলে কিন্তু মনে করা হয়। এই পয়েন্টসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট হচ্ছে চারটি বেদের মধ্যে প্রাচীনতম বেদ কোনটি? অপশন দিয়ে দেওয়া আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, চারটি বেদের মধ্যে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, যেখানে ঋগ্বেদ হলো চারটি বেদের মধ্যে প্রাচীনতম এবং এটি বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে রচিত, যেখানে 1028টি স্তোত্র রয়েছে এবং এই ঋগ্বেদকে ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীনতম গ্রন্থগুলির মধ্যে একটি হিসেবে কিন্তু গণ্য করা হয়। নেক্সট হচ্ছে বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদ থেকে কিন্তু নেওয়া হয়েছে, যেখানে গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের মণ্ডল 3, 62, 10 এই মণ্ডলের মধ্যে এই গায়ত্রী মন্ত্রটি কিন্তু রয়েছে আর এটি একটি অত্যন্ত সম্মানিত মন্ত্র, যা সূর্য দেবতা সাবিত্রীকে উৎসর্গিত কিন্তু করা হয়েছে। নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধ কোন স্থানে তার প্রথম ধর্মোপদেশ দেন? অপশন যেগুলি আছে সেগুলো হচ্ছে বোধগয়া, সারনাথ, কুশীনগর, লুম্বিনী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সারনাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশগুলো কিন্তু দিয়েছিলেন, যেখানে বোধগয়া জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ বারাণসীর নিকটবর্তী সারনাথে যান। সেখানে তিনি তার প্রথম 5 জন শিষ্যকে প্রথম ধর্মোপদেশ দেন আর এই ঘটনাটি কিন্তু ধর্মচক্র প্রবর্তন বা ধর্মের চাকা ঘোরানো নামে কিন্তু খুবই পরিচিত। তো এখান থেকেও আপনাদের কিন্তু প্রশ্ন হতে পারে ধর্মচক্র প্রবর্তন কে করেন এবং কোন ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়, এইগুলি থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। আশা করি এর পরবর্তী আপনারা সেই প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। নেক্সট প্রশ্ন হচ্ছে জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর কাকে বলা হয়? অপশন আছে ঋষভনাথ, পার্শ্বনাথ, মহাবীর, অজিতনাথ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মহাবীর হচ্ছে জৈন ধর্মের শেষ এবং 24তম তীর্থঙ্কর, যেখানে বর্ধমান মহাবীর জৈন ধর্মের 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর অর্থাৎ আধ্যাত্মিক গুরু হিসাবে পূজিত হন। তিনি জৈন মতবাদকে পুনর্জীবিত এবং পুনর্গঠিত করেছিলেন। নেক্সট হচ্ছে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য তার গুরু চাণক্য অর্থাৎ কৌটিল্যর নির্দেশনায় নন্দ বংশকে উৎখাত করেন এবং মৌর্য সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক গ্রন্থ অর্থশাস্ত্রর রচয়িতাকে? অপশন আছে মেগাস্থানিস, চাণক্য, অশোক, পাণিনি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চাণক্য অর্থাৎ কৌটিল্য কিন্তু অর্থশাস্ত্র রচনা করেছিলেন, যেখানে চাণক্য অর্থাৎ যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন, তিনি সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন। তিনি কিন্তু অর্থশাস্ত্র রচনা করেন, যা রাষ্ট্র পরিচালনা, অর্থনৈতিক নীতি এবং সামরিক কৌশলের উপর একটি বিস্তারিত গ্রন্থ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কলিঙ্গ যুদ্ধ কোন শাসকের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছিল? অপশন আছে সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য ও অশোক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অশোক, যেখানে কলিঙ্গ যুদ্ধের ব্যাপক মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ সম্রাট অশোককে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং যুদ্ধের পর তিনি হিংসা ত্যাগ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের নীতি প্রচার করে তার জীবন কিন্তু উৎসর্গ করেছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস কোন ভারতীয় রাজার দরবারে এসেছিলেন? অপশন আছে অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সমুদ্রগুপ্ত। উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনিস ভারতে এসেছিলেন, অর্থাৎ মেগাস্থেনিস পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় সেলুকাস নিকোটারের রাজদূত ছিলেন। তার লেখা ইন্ডিকা গ্রন্থটি মৌর্যকালীন ভারতবর্ষ সম্পর্কে একটি মূল্যবান বিবরণ কিন্তু প্রদান করে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গুপ্ত শাসক ভারতের নেপোলিয়ন নামে পরিচিত ছিলেন? অপশন আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়, অর্থাৎ ঐতিহাসিক এ.ভি. স্মিথ সমুদ্রগুপ্তকে তার ব্যাপক ও সফল সামরিক অভিযানের জন্য ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছিলেন এবং এই অভিযানগুলির বিবরণ প্রয়াগ প্রশস্তি অর্থাৎ এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে কিন্তু পাওয়া যায়।
এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন, এই ধরনের কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে। অবশ্যই এই পয়েন্টসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে বিখ্যাত চীনা পরিব্রাজক ফাই হিয়েন কোন সম্রাটের রাজত্বকালে ভারত সফর করেন? অপশন আছে হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে বিখ্যাত চীনা পরিব্রাজক ফাই হিয়েন ভারত সফর করেছিলেন। অর্থাৎ ফাইয়েন, যাকে ফ্যাক্সিয়ান বলা হয়, তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য 5ম শতাব্দীর প্রথম দিকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন। নেক্সট হচ্ছে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কে রচনা করেন? অপশন আছে ইউয়েন-সাং, কালিদাস, বাণভট্ট, হরিসেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত রচনা করেছিলেন। অর্থাৎ বাণভট্ট কনৌজের রাজা হর্ষবর্ধনের সভাকবি অর্থাৎ অস্থান কবি ছিলেন। তিনি রাজার জীবন ও কর্মের বিস্তারিত বিবরণ দিয়ে হর্ষচরিত রচনা করেছিলেন। নেক্সট হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসকের রাজত্বকালে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন আছে সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রথম কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে শিক্ষার মহান প্রাচীন কেন্দ্র হচ্ছে নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি 5ম শতাব্দীতে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল। প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে মহাবলীপুরমের শিলা খোদাই করা মন্দিরগুলি কোন রাজবংশের শাসকরা নির্মাণ করেছিলেন? অপশন আছে চোল, পল্লব, চালুক্য, পাণ্ডব। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পল্লব রাজবংশের শাসকরা মহাবলীপুরমের শিলা খোদাই করে মন্দিরগুলি নির্মাণ করেছিলেন। অর্থাৎ মহাবলীপুরম অর্থাৎ মামল্লপুরমের এক শিলা খোদাই করা মন্দিরগুলি, যা রথ নামে পরিচিত, এবং আরো যে সমস্ত অন্যান্য স্মৃতিস্তম্ভগুলো আছে সেইগুলি হচ্ছে পল্লব স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, এবং এইগুলি মূলত প্রথম নরসিংহ বর্মনের মতো রাজাদের অধীনে কিন্তু নির্মিত হয়েছিল। এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতে কাকে শল্য চিকিৎসার জনক বলা হয়? অপশন আছে চরক, সুশ্রুত, পতঞ্জলি, জীবক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রাচীন ভারতের সুশ্রুতকে শল্য চিকিৎসার জনক কিন্তু বলা হয়। অর্থাৎ সুশ্রুত ছিলেন একজন প্রাচীন ভারতীয় চিকিৎসক, এবং এই সুশ্রুত সংহিতা গ্রন্থের রচয়িতা, যা চিকিৎসা ও শল্য চিকিৎসার একটি মৌলিক গ্রন্থ। এছাড়াও এই সুশ্রুত কিন্তু অনেক জটিল অস্ত্রোপচারের পদ্ধতি বর্ণনা দিয়েছেন, যার জন্য তিনি শল্য চিকিৎসার জনক উপাধি অর্জন করেছেন। এই যে পয়েন্টটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এই পয়েন্ট থেকে কিন্তু আরো বিভিন্ন প্রশ্ন হতে পারে। যদি আপনারা এই পয়েন্টটা মনে রাখতে পারেন, সেক্ষেত্রে সেই সমস্ত সম্ভাব্য প্রশ্নের উত্তর করে আসতে পারবেন। নেক্সট হচ্ছে তঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি কোন চোল রাজা নির্মাণ করেছিলেন? অপশন আছে প্রথম রাজেন্দ্র চোল, বিজয়ালয় চোল, প্রথম পরান্তক চোল, আর অপশন ডি হচ্ছে প্রথম রাজরাজ চোল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রথম রাজরাজ চোল তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন। অর্থাৎ ভগবান শিবকে উৎসর্গিত এই যে বৃহদেশ্বর মন্দির, এটি হচ্ছে দ্রাবিড় স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন, আর এটি মহান চোল সম্রাট প্রথম রাজরাজ চোল দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল, এবং নির্মাণ কার্য 1010 খ্রিস্টাব্দে কিন্তু সম্পন্ন হয়েছিল। নেক্সট হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট কোন ভারতীয় রাজার বিরুদ্ধে হিদাসপিসের যুদ্ধ করেছিলেন? অপশন আছে পুরু, আভি, ধনানন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলেকজান্ডার দ্য গ্রেট ভারতীয় রাজা পুরুর বিরুদ্ধে হিদাসপিসের যুদ্ধ করেছিলেন। অর্থাৎ হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, এবং এই হিদাসপিসের যুদ্ধটি পাঞ্জাব অঞ্চলের হিদাসপিস নদী অর্থাৎ যেটির বর্তমান নাম হচ্ছে ঝিলম নদী, এই ঝিলম নদীর তীরে আলেকজান্ডারের সেনাবাহিনী এবং কৌরব রাজা পুরুর সেনাবাহিনীর মধ্যে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট হচ্ছে শকাব্দ কোন শাসক দ্বারা শুরু হয়েছিল? অপশন আছে অশোক, বিক্রমাদিত্য, কনিষ্ক, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শকাব্দ কনিষ্কের শাসক আমল থেকে কিন্তু শুরু হয়েছিল, যেখানে 78 খ্রিস্টাব্দে এই শকাব্দ কিন্তু শুরু হয়েছিল, যেটি কুষাণ সম্রাট কনিষ্ক তার সিংহাসনে আরোহণের স্মরণে কিন্তু শুরু করেছিলেন বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়, এবং এই শকাব্দকেই ভারত সরকার তার সরকারি ক্যালেন্ডার হিসেবে কিন্তু ব্যবহার করে। এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের পৃষ্ঠপোষক কে ছিলেন? অপশন আছে কনিষ্ক, অজাতশত্রু, কালাশোক, অশোক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অশোক। অর্থাৎ তৃতীয় বৌদ্ধ সঙ্গীত প্রায় 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে মৌর্য সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, এবং এই সভায় মোগলিপুত্র সভাপতিত্ব কিন্তু করেছিলেন। নেক্সট হচ্ছে ভারতীয় উপকথার বিখ্যাত সংকলন পঞ্চতন্ত্রের রচয়িতা কে ছিলেন? অপশন আছে কালিদাস, তুলসীদাস, বিষ্ণু শর্মা, বাল্মীকি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিষ্ণু শর্মা। অর্থাৎ
পঞ্চতন্ত্র হচ্ছে সংস্কৃতে পরস্পর সম্পর্কিত পশুদের উপকথার একটি প্রাচীন ভারতীয় সংকলন। আর এই রচয়িতা হিসাবে বিষ্ণু শর্মাকে কিন্তু গণ্য করা হয়, যিনি তরুণ রাজকুমারদের রাষ্ট্র পরিচালনার নীতি শেখানোর জন্য এই সংকলন করেছিলেন বলে কিন্তু বিশ্বাস করা হয়। আর এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা কিন্তু নোট করতে পারেন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে চালুক্য রাজবংশের অর্থাৎ বাদামির রাজধানী কি ছিল? অপশন আছে কাঞ্চিপুরম, বাতাপি বা বাদামি, মাদুরাই, তাঞ্জোর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাতাপি বা বাদামি হচ্ছে চালুক্য রাজবংশের রাজধানী। অর্থাৎ চালুক্যরা দক্ষিণ ও মধ্য ভারতের বিশাল অংশ কিন্তু শাসন করত এবং তাদের রাজধানী ছিল বাতাপিতে, যা বর্তমানে কর্ণাটকের বাদামি নামে খুবই পরিচিত। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি কালিদাসের রচনা নয়? অপশন আছে মেঘদূত, কুমার সম্ভব, মুদ্রা রাক্ষস, অভিজ্ঞান শকুন্তলম। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুদ্রা রাক্ষস কিন্তু কালিদাসের রচনা নয়। অর্থাৎ মুদ্রা রাক্ষস হলো নাট্যকার বিশাখ দত্তের লেখা একটি সংস্কৃত ঐতিহাসিক নাটক, এবং বাকি যে সমস্ত অপশনগুলি দেওয়া আছে যেমন মেঘদূত, কুমার সম্ভব ও অভিজ্ঞান শকুন্তলম, এই প্রত্যেকটাই কিন্তু কালিদাস রচনা করেছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে উপনিষদগুলি হলো, অর্থাৎ অপশন গুলি দেওয়া আছে প্রাচীন হিন্দু আইনের উপর বই, হিন্দু দর্শনের একটি উৎস, ঈশ্বরের কাছে প্রার্থনা, সামাজিক আচরণের উপর বই। অর্থাৎ এই অপশনগুলির মধ্যে উপনিষদ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হিন্দু দর্শনের একটি উৎস হচ্ছে উপনিষদ। অর্থাৎ উপনিষদগুলি হলো পরবর্তী বৈদিক যুগের সংস্কৃত গ্রন্থ যা হিন্দু দার্শনিক চিন্তাধারার ভিত্তি স্থাপন করে, এবং এই উপনিষদগুলির মধ্যে ধ্যান, দর্শন, চেতনা এবং সত্যতাত্ত্বিক জ্ঞান নিয়ে আলোচনা কিন্তু বিস্তারিতভাবে করা হয়েছে, যেগুলিকে বেদান্ত নামেও কিন্তু অভিহিত করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে মগধ রাজ্যের প্রাচীনতম রাজধানী কি ছিল? অপশন আছে পাটলিপুত্র, বৈশালী, চম্পা, রাজগৃহ বা গ্রীব্রজ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মগধ রাজ্যের প্রাচীনতম রাজধানী হচ্ছে রাজগীর। অর্থাৎ বিম্বিসার এবং অজাতশত্রুর মতো শাসকদের অধীনে রাজগৃহ, যেটি বর্তমানে রাজগীর নামে পরিচিত, এবং এটি ছিল মগধ রাজ্যের প্রথম রাজধানী। পরবর্তীকালে উদয়ন রাজধানী পাটলিপুত্র স্থানান্তরিত করেছিলেন। নেক্সট হচ্ছে এলাহাবাদ স্তম্ভ শিলালিপি অর্থাৎ প্রয়াগ প্রশস্তি কোন রাজার বিজয়ের বিস্তারিত বিবরণ দেয়? অপশন আছে অশোক, সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে অর্থাৎ প্রয়াগ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের বিজয়ের বিস্তারিতভাবে বিবরণ দেওয়া আছে। অর্থাৎ প্রয়াগ প্রশস্তিটি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন সংস্কৃতে রচনা করেছিলেন, আর এটি গুপ্ত সম্রাটের বীরত্বের প্রশংসা করে এবং ভারতীয় উপমহাদেশ জুড়ে তার সামরিক বিজয়ের বিবরণও কিন্তু দেয়। নেক্সট হচ্ছে দিল্লির কুতুব মিনারের কাছে অবস্থিত লৌহ স্তম্ভটি কোন শাসকের সাথে যুক্ত বলে মনে করা হয়? অপশন আছে অশোক, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসকের সাথে যুক্ত বলে মনে করা হয় দিল্লির কুতুব মিনারের কাছে অবস্থিত লৌহ স্তম্ভটি, যেখানে এই যে লৌহ স্তম্ভটি তার মরিচা প্রতিরোধ গঠনের জন্য কিন্তু বিখ্যাত। আর এর শিলালিপিতে চন্দ্র নামে একজন শক্তিশালী রাজার উল্লেখ আছে, যাকে ঐতিহাসিকরা ব্যাপকভাবে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্য হিসেবে কিন্তু চিহ্নিত করে থাকেন। নেক্সট হচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অপশন আছে বৈশালী, পাটলিপুত্র, রাজগৃহ, কাশ্মীর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, রাজগৃহতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ বুদ্ধের মৃত্যুর অর্থাৎ যেটিকে পরিনির্বাণ বলা হয় ঠিক তারপরেই রাজগৃহে রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল। আর এর উদ্দেশ্য ছিল বুদ্ধের যে শিক্ষা যেটাকে সূত্র বলা হয় এবং যে সন্ন্যাসীদের নিয়মাবলী যেটাকে বিনয় বলা হয়, এর সংকলন ও সংরক্ষণ করা। নেক্সট হচ্ছে প্রাচীন ভারতীয় গ্রন্থ কামসূত্র কার লেখা? অপশন আছে কালিদাস, চরক, বাৎসায়ন, পাণিনি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রাচীন ভারতীয় গ্রন্থ কামসূত্র বাৎসায়নের লেখা, যেখানে কামসূত্র হলো সুস্থ জীবনযাপন, প্রেমের প্রকৃতি এবং জীবন সঙ্গী খোঁজার উপর একটি প্রাচীন ভারতীয় সংস্কৃত গ্রন্থ। আর এই রচয়িতা হিসাবে ঋষি বাৎসায়নকে কিন্তু গণ্য করা হয়। তো নেক্সট হচ্ছে সংস্কৃত ব্যাকরণের ভিত্তিপ্রস্তর অষ্টাধ্যায়ী গ্রন্থটি কে রচনা করেন? অপশন আছে পতঞ্জলি, পাণিনি, কালিদাস, ভৃতুহরি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সংস্কৃত ব্যাকরণের ভিত্তিপ্রস্তর অর্থাৎ অষ্টাধ্যায়ীটি পাণিনি কিন্তু রচনা করেছিলেন, যেখানে পাণিনি ছিলেন প্রাচীন ভারতের একজন প্রাচীন সংস্কৃত ভাষাতত্ত্ববিদ এবং বৈয়াকরণ। তার রচনা অষ্টাধ্যায়ী সংস্কৃত ব্যাকরণের উপর একটি ব্যাপক ও বৈজ্ঞানিক গ্রন্থ, যা ধ্রুপদী সংস্কৃতের ভাষাগত মান কিন্তু নির্ধারণ করেছিল। এই পয়েন্টটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওর মাধ্যমে
প্রাচীন ভারতের ইতিহাস থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তীতে অর্থাৎ ভারতের প্রাচীন ইতিহাসের এর পরের ক্লাসে আমি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে এবং আদার্স যে সমস্ত সরকারি চাকরি পরীক্ষাগুলি আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা এই ইন্ডিয়ান হিস্ট্রি জিকে সেশনটা কমপ্লিট দেখবেন বা কমপ্লিট কভার করবেন তারা কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে এই ইন্ডিয়ান হিস্ট্রি থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু কমন পেতেই পারেন এবং যারা পুরো কমপ্লিট দেখবেন পুরো সিজনটা আশা রাখবো তারা প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারবেন। তো এটা ছিল পার্ট 1 প্রাচীন ভারতের ইতিহাস থেকে। পার্ট 2 আমি আরো বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। তো এই ভিডিওটা এখনের মতন এইটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক রিলেটেড জিকে ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যেখানে প্রতিনিয়তই বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হয়, যেগুলো আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে। তো সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।